হ্যালো ভাইয়ারা, একটু আগে লাইভ শুরু করছিলাম, একটু সমস্যা ছিল ক্লাসে, আবার শুরু করতেছি ক্লাসটা। তো আজকে আমাদের অধ্যায়ের নাম হলো তড়িৎ রসায়ন। তো প্রথমে একটা ম্যাথ দিয়ে শুরু করব। এখানে কি বলছে, অ্যালুমিনিয়াম অক্সাইড ও ক্রায়োলাইটের গলিত মিশ্রণে আম, এত অ্যাম্পিয়ার বিদ্যুৎ 8 ঘন্টা যাবৎ চালনা করলে কত কেজি অ্যালুমিনিয়াম উৎপাদিত হবে। ঠিক আছে, তো এইখানে আমরা ফ্যারাডের সূত্র ইউজ করব। তো ফ্যারাডের সূত্রটা কি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু MIT বাই ইএফ। এখানে এম হইল আণবিক ভর, আইটা হইল তড়িৎ প্রবাহ, এর একক হইল অ্যাম্পিয়ার, টিটা হইল সময়, এর একক সেকেন্ড, ইটা হইল কতগুলো ইলেকট্রন আদান প্রদান হয়েছে, আর এফটা হইল এফটা হইল ফ্যারাডের একটা নির্দিষ্ট মান, ওই একটা ধ্রুবক ধরতে পারো, নির্দিষ্ট মান। এফ হইল 96,500। হুম, কনস্ট্যান্ট মান, কুলম্ব এককে আছে। তো আমি সূত্রে এখন মানগুলো বসাবো। তোমার এখানে প্রশ্নে কি, তড়িৎ প্রবাহের মান দেওয়া আছে অ্যাম্পিয়ার, তোমার আয়ের মান হলো 10⁵ অ্যাম্পিয়ার। তারপরে আমার সূত্র কি, MIT বাই ইএফ। তো এখানে এম হলো আণবিক ভর। তো অ্যালুমিনিয়াম অক্সাইডের কথা বলা হয়েছে, তো অ্যালুমিনিয়ামের আণবিক ভর হলো 27। তো 27 লিখছি। তারপরে এখানে 8 ঘন্টা যাবৎ চালনা করার কথা বলা হয়েছে। তো আমার 8 ঘন্টারে আমি সেকেন্ডে কনভার্ট করব। তো 3600 দিয়ে গুণ দিলে সেকেন্ডে কনভার্ট হয়ে যায়। তো টি এর মান লিখছি 8 × 3600। ঠিক আছে, তারপরে আমি এটা ক্যালকুলেশন করছি। ক্যালকুলেশন করলে এইরকম একটা মান আসে। তো আমার এখানে দেখো অপশনে কেজি দেওয়া আছে, হ্যাঁ। তো আমি কেজিতে লিখছি সব, মানে কেজিতে কনভার্ট করছি, কেজি লিখছি। তো এখানে ই এর মান 3 কেমনে হইলো, এখানে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এই এরকম অ্যালুমিনিয়াম হলো, এখানে কি বলা হয়েছে, এখানে অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে কার্বোলাইটের বিক্রিয়া। অ্যালুমিনিয়াম প্রথমে আয়ন আকারে থাকে, আমরা জানি অ্যালুমিনিয়ামের 3টা আয়ন, মানে অ্যালুমিনিয়াম যখন আয়ন হিসাবে যোগ বিয়োগ হয় তখন 3টা করে আয়ন যোগ বিয়োগ হয়। তো অ্যালুমিনিয়ামের এখানে 3টে ইলেকট্রন আদান প্রদান হয়েছে, এই কারণে ই এর মান 3। এখানে 3টা ইলেকট্রন আদান প্রদান হয়েছে। ঠিক আছে, আর এখানে এম এর মান 27, অ্যালুমিনিয়ামের আণবিক ভর। তো এটা ক্যালকুলেশন করে অ্যান্সার লিখছি। তো এরপর আমরা পরের ম্যাথে যাই। এখানে কি বলছে, ইলেকট্রোকেমিক্যাল সেল নোটেশনের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক। আর অনেকগুলো অপশন দেওয়া আছে। ইলেকট্রোকেমিক্যাল সেল নোটেশন, ঠিক আছে। তো এটা জানার আগে, মানে এটা পড়ার আগে আমাদের ওই ছোটোবেলায় একটা সিরিজ পড়ছি 9-10-এ, যে কে না কে ম্যাগাইভার এলো যেন ফিরে পাবে সোনা, একটা সিরিজ পড়ছিলাম। তো ওই সিরিজটা কেমনে, মানে এটা একটা কবিতার মতো মনে রাখতে হয়, একটা ছন্দ দিয়ে, কে না কে ম্যাগাইভার এলো যেন ফিরে পাবে সোনা, এরকম ধরনের। তো আমার সিরিজটা কি, সিরিজটা লিখি। সিরিজটা হইলো, প্রথমে লিথিয়াম দিয়ে শুরু, তারপরে কে না কে ম্যাগাইভার মানে ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, জিঙ্ক, ঠিক আছে, তারপরে আয়রন, তারপরে ক্রোমিয়াম। এটা বইয়ে আছে, একটা লম্বা লিস্ট আছে, এটা মুখস্থ করতে হবে। সিবি, তারপরে নিকেল, তারপরে এসএন, তারপরে কপার, তারপরে এইচজি, পারদ। ঠিক আছে, তো এরকম লিস্ট আছে, এটা বইয়ে দেওয়া আছে, মুখস্থ করতে হবে। দেখো ভাইরা, এখানে জিঙ্ক এখানে, তারপরে কপার নিচে। ঠিক আছে, জিঙ্ক উপরে, কপার নিচে। তো জিঙ্ক উপরে, মানে যে যত উপরে থাকবে সে মানে যে যত বেশি উপরে থাকবে তার ইলেকট্রন ছাড়ার মানে ইচ্ছাটা তত বেশি থাকবে। তো এখানে জিঙ্ক উপরে আছে, জিঙ্কের ইলেকট্রন ছাড়ার আগ্রহটা বেশি কপারের চেয়ে। তো এখানে মানে দুইটা দেওয়া থাকলে যেটা উপরে থাকবে সেটা ইলেকট্রন ছাড়বে, আর নিচেরটা হলো ইলেকট্রন গ্রহণ করবে। তো এখানে জিঙ্ক ইলেকট্রন ছাড়বে আর আর কপার ইলেকট্রন গ্রহণ করবে।
তো জিঙ্ক ইলেকট্রন ছাড়বে, মানে জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করবে, এই কারণে জিঙ্কে জারণ হবে। ঠিক আছে, আর যেটার জারণ হয় ওটা হলো অ্যানোড, এখানে জিঙ্ক হলো অ্যানোড। ঠিক আছে, জিঙ্ক অ্যানোড, আর কপারটা হলো ক্যাথোড। জিঙ্ক অ্যানোড আর কপারটা হলো ক্যাথোড। তো আমার মানে সেল রিয়াকশনটা কী হবে, মানে কোষ বিক্রিয়াটা, তো এইখানে আমাদের জিঙ্ক, প্রথমে জিঙ্ক থাকে, জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে, জিঙ্ক 2+ প্লাস দুইটা ইলেকট্রন। তারপরে কপার, কপার দুইটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে কপার দুইটা ইলেকট্রন, কপার দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপার হয়। ঠিক আছে, তো এই রিয়াকশনটা কেমনে হবে, তো এটা এখন করলে জিঙ্ক, এটা হলো জিঙ্ক, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, আর কপার থেকে কপার 2+ থেকে কপার। ঠিক আছে, কপার 2+ থেকে কপার। তো এইখানে আমরা কি করব, এখানে কপার 2+ থেকে কপার, তো এইখানে আগে আমরা অ্যানোডের রিয়াকশনটা লিখবো, তারপরে ক্যাথোডের রিয়াকশন লিখবো। এখানে অ্যানোড, এখানে অ্যানোডের রিয়াকশন, এখানে ক্যাথোডের রিয়াকশন। মানে আগে আমরা অ্যানোডের রিয়াকশন লিখবো, তারপরে ক্যাথোডের রিয়াকশন লিখবো, এটা আমাদের নিয়ম। তো এখানে আমরা অ্যানোডের রিয়াকশন লিখছি, তারপরে এখানে আমরা ক্যাথোডের রিয়াকশন লিখছি। ঠিক আছে, তো অ্যানোড লিখছি, ক্যাথোড লিখছি। তো আমাদের এটা কি হবে, এইখানে দেখো অপশনে কি কি আছে, এখানে জিঙ্ক থেকে জিঙ্ক 2+, কপার, কপার 2+ থেকে কপার, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, কপার 2+ থেকে কপার আমরা বের করছি, তো লিখছি। ঠিক আছে, তো এটা আমাদের অ্যান্সার। ইলেকট্রন সেল রোটেশনের ক্ষেত্রে নিজের কোনটি সঠিক আমরা এভাবে চেক করে দেখব। ঠিক আছে, এখানে জিঙ্ক আর কপারের কথা বলা হয়েছে, তো আমি সিরিজে জিঙ্ক আর কপার দিয়ে আমরা দেখব কি করতে হবে, বুঝছো? তো আমরা এটা বের করছি। তারপরে আমাদের কি হবে, তারপরে ম্যাথটা কি বলছে, যদি জিঙ্ক ও সিলভার তড়িৎদ্বারে জারণ বিভব যথাক্রমে এত আর এত হয়, তবে জিঙ্ক 2+, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, সিলভার 2+, সিলভার কোষের ইএমএফ কত হবে। ইএমএফ মানে কি, ইএমএফ হলো আমাদের মানে মানে জারণ বিভব নির্ণয় করতে বলছে, মানে ই সেল, ইএমএফ মানে হলো ই সেল, ই সেল বের করতে হয়। এটা কেমনে বলতেছি, এখানে দেখো ভাইরা, এখানে আমাদের কি কি দেওয়া আছে, এখানে জিঙ্ক আর সিলভার, এখানে জিঙ্কের জারণ বিভব দেওয়া আছে, এখানে তারপরে সিলভারের জারণ বিভব দেওয়া আছে প্রশ্নে। এখানে কি বলছে, জিঙ্ক ও সিলভার তড়িৎদ্বারের জারণ বিভব যথাক্রমে এত আর এত, তবে এত মানে এই কোষের ইএমএফ কত হবে এটা বের করতে বলছে, এই কোষের ইএমএফটা বের করতে বলছে। তো আমি প্রথমে জারণ বিভবগুলো লিখি, জারণ বিভবগুলো লিখি, জারণ বিভব এখানে ই নট সেল জিঙ্ক হতে জিঙ্ক 2+, 2+এর জারণ বিভব কত, 0.76 ভোল্ট। ঠিক আছে, এটার জারণ বিভব 0.76 ভোল্ট। তারপরে সিলভারের জারণ বিভব কত, এজি থেকে প্লাস, এর জারণ বিভব হলো -0.8 ভোল্ট। ঠিক আছে, জারণ বিভবগুলো প্রশ্নে দেওয়া আছে, আমি লিখছি এর জারণ বিভবগুলো। তো তারপর আমরা ইএমএফ নির্ণয় করার সূত্র কি, ইএমএফ নির্ণয় করার সূত্র হলো এই জায়গায় যা থাকবে তা খালি যোগ করে দিতে হবে, এই জায়গায় যা থাকবে ওইটা খালি যোগ করে দিতে হবে, এটা হলো আমার ইএমএফ। তো ইএমএফ কেমন নির্ণয় করব, ইএমএফ বা ই সেল কেমন নির্ণয় করব, প্রথমে জিঙ্কেরটা, জিঙ্ক 2+ প্লাস ই নট, সিলভার, সিলভার প্লাস থেকে সিলভার, সিলভার 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 এজি থেকে সিলভার। ঠিক আছে, দেখছো ভাইরা, এখানে জিঙ্ক থেকে জিঙ্ক 2+, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এখানে সিলভার 2+ থেকে সিলভার, সিলভার 2+ থেকে সিলভার। ঠিক আছে, তো এটা যোগ করতে হবে, কিন্তু আমার প্রশ্নে কি দেওয়া আছে,
সিলভার থেকে সিলভার 2+ দেওয়া আছে, কিন্তু এখানে চাইছে কি সিলভার 2+ থেকে সিলভার। তো এটা আমার সিলভার 2+ থেকে সিলভার করলে এটা মাইনাসটা হলে প্লাস হয়ে যাবে, ঠিক আছে? নেগেটিভটা পজিটিভ হয়ে যাবে, আর পজিটিভ থাকলে নেগেটিভ হয়ে যাবে এখানে চেঞ্জ হইলে। তো এখানে আমাদের চেঞ্জ হয়েছে, তো চেঞ্জ হয়েছে এই কারণে আমি নেগেটিভটা পজিটিভ, পজিটিভটা নেগেটিভ করে দেবো। তো এইখানে আমার জিঙ্ক জিঙ্ক থেকে জিঙ্ক 2+ তো ঠিকই আছে, 0.76 ভোল্ট, ঠিক আছে? তো তারপরে এইখানে আমরা কি করব, এইখানে কি করব, সিলভার থেকে সিলভার 2+। তো সিলভার থেকে সিলভার 2+, এখানে সিলভার 2+ থেকে সিলভার আছে, তো সিলভার 2+ থেকে সিলভার আমি লিখবো কত, এখানে মাইনাস, এখানে লিখবো আমরা প্লাস 0.8, কারণ উল্টাই গেছে এই কারণে আমরা প্লাস লিখছি। তো এটা যোগ করলে কত হয়, এটা যোগ করলে হয় হলো 1.56 ভোল্ট, 1.56 ভোল্ট, ঠিক আছে? 1.56 ভোল্ট। তারপরে আমার এখানে কি বলছে, কোনটি, হ্যাঁ আচ্ছা, এখানে আমার পজিটিভ মান আইছে, দুইটা যোগ করে আমি পজিটিভ মান পাইছি, ঠিক আছে? তো তারপরে কি করব আমরা, তো এখানে ই সেল আমার বুঝতে হবে, যদি আমার পজিটিভ মান পাই আমরা এখানে, তো আমার এখানে পজিটিভ মান পাইলে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে, আর যদি নেগেটিভ মান পাই তাহলে অস্বতঃস্ফূর্ত হবে। তো এখানে আমি পজিটিভ মান পাইছি, তাই এটা স্বতঃস্ফূর্ত বিক্রিয়া, স্বতঃস্ফূর্ত বিক্রিয়া, ঠিক আছে? স্বতঃস্ফূর্ত বিক্রিয়া, পজিটিভ মান পাইছি, এখানে এটা স্বতঃস্ফূর্ত বিক্রিয়া। তারপরের ম্যাথে যাই, তারপরের ম্যাথ কি বলছে, একটি তামার পাত্রে ম্যাগনেসিয়াম সালফেট দ্রবণ রাখা যাবে কি? আর নর্মালি ডাটা দেওয়া আছে। তো এখানে কি বলছে, তামার পাত্রে, তামার পাত্র মানে কি, কপার। তো কপারের সাথে ম্যাগনেসিয়াম সালফেট দ্রবণ রাখবো আমি, তো ম্যাগনেসিয়াম সালফেট বিক্রিয়া করাবো, MgSO4 বিক্রিয়া করলে কি হয়, CuSO4 + Mg, ঠিক আছে? তো এটা হলো আমাদের মানে পাত্রের বিক্রিয়া, পাত্রের সাথে ওই দ্রবণের বিক্রিয়া লিখছি। লেখার পরে এখন দেখবো এখানে কি কাজ হয়েছে। এখানে এই দেখো, এখানে কপার থেকে কপার 2+ হয়েছে, তো কপার থেকে কপার 2+ লিখছি। তারপরে কি হয়েছে, ম্যাগনেসিয়াম 2+ থেকে ম্যাগনেসিয়াম হয়েছে, তাহলে কি ম্যাগনেসিয়াম 2+ থেকে ম্যাগনেসিয়াম হয়েছে, ম্যাগনেসিয়াম 2+ থেকে ম্যাগনেসিয়াম হয়েছে, ঠিক আছে? তো আমার এখানে কি দেওয়া আছে, মানে এখানে কি কি দেওয়া আছে, জারণ বিভবের মান দেওয়া আছে। এখানে কপার 2+ থেকে কপারের জারণ বিভবের মান দেওয়া আছে, ম্যাগনেসিয়াম 2+ থেকে ম্যাগনেসিয়ামের জারণ বিভবের মান দেওয়া আছে, ঠিক আছে? তো আমি জারণ বিভব দিয়ে এটা বের করবো কেমনে কি। তো আমার জারণ বিভব দেওয়া আছে কোনটার কি, কপার থেকে কপার 2+। আমার এখানে হয়েছে কি, কপার থেকে কপার 2+, ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+। তো আমার এটা লিখি, ই সেলের মান কত, ই সেলের মান বের করতে হবে প্রথমে। ই সেল ইজ ইকুয়াল টু, ই সেল মানে কি, নর্মালি যে বিক্রিয়া থাকে ওই বিক্রিয়ায় যা ঘটছে তা যোগ করতে হবে। তো এইখানে ই নট কপার থেকে কপার 2+ প্লাস ম্যাগনেসিয়াম 2+ থেকে ম্যাগনেসিয়াম, ঠিক আছে? এখানে কপার থেকে কপার 2+, ম্যাগনেসিয়াম 2+ থেকে ম্যাগনেসিয়াম, এমটা বড় হাতের ভাইয়ারা, এখানে মিস্টেক হয়েছে, ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+, ঠিক আছে? তো বিক্রিয়ায় যা ঘটবে তাই এখানে দিতে হবে। তো বিক্রিয়া এখানে ম্যাগনেসিয়াম 2+ থেকে ম্যাগনেসিয়াম, তো কপার থেকে কপার 2+, যা এইগুলো আছে, তো এইভাবে আমরা লিখছি। লেখার পরে আর প্রশ্নে কি দেওয়া আছে তা দেখতে হবে। প্রশ্নে কপার 2+ থেকে কপার, এর কি আছে, কপার থেকে কপার 2+। প্রশ্নে আছে হলো কপার 2+ থেকে কপার, এর মান কত, 0.34 ভোল্ট। কিন্তু আমার প্রশ্নে যা দেওয়া আছে আমার বের করতে হবে তার উল্টাটা। তো এটা উল্টা দিলে কি হবে, এটাকে একটা মাইনাস এসে পড়বে, তো আমি মাইনাস লিখি, -0.34 ভোল্ট। তারপরে কি প্লাস, প্রশ্নে কি আছে, ম্যাগনেসিয়াম 2+ থেকে ম্যাগনেসিয়াম, আর আমার এখানে
চাইছো ম্যাগনেসিয়াম 2+ থেকে ম্যাগনেসিয়াম, তো কত মান দেওয়া আছে -0.23, তো -0.23, তো নর্মালি লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এই দুইটা যদি এখন যোগ করলে কত হয়, যোগ করলে আসলে -0.57 ভোল্ট নেগেটিভ মান পাইছি। কেমন মান পাইছি? নেগেটিভ মান পাইছি। ই সেলের মান দিয়ে আমরা বের করতে পারি মানে পাত্রে কোনো বস্তু রাখা যাবে কি যাবে না। কেমনে কেমনে বুঝবো? যদি স্বতঃস্ফূর্তভাবে না ঘটে বিক্রিয়াটা, যদি অস্বতঃস্ফূর্তভাবে ঘটে তাহলে আমার রাখা যাবে, ঠিক আছে? যদি অস্বতঃস্ফূর্তভাবে ঘটে তাহলে আমার ওই রাখা যাবে, বুঝছো? মানে অস্বতঃস্ফূর্তভাবে ঘটলে তো মনে করো পাত্রের সাথে ওইরকম রিয়াকশন করতেছে না, তো আমার পাত্র ক্ষয় হচ্ছে না, পাত্রে জমতেছে তলার নেই, ক্ষয় হচ্ছে না, তাহলে আমার রাখা যাবে, বুঝছো? স্বতঃস্ফূর্ত ভাবে ঘটে না, তাই রাখা যাবে, তাই রাখা যাবে। স্বতঃস্ফূর্তভাবে ঘটে না, তাই রাখা যাবে, বুঝছো এরা? তো এখানে আমরা ই সেলের মান বের করে আমরা মানে এগুলো বুঝতে পারবো। এরকম থাকলে আমাদের বুঝতে হবে ই সেলের মান বের করতে হবে। আর প্রশ্নে যেহেতু এরকম ডাটা দেওয়া আছে, এমনিতেই বুঝতে পারবা যে ই সেলের মান বের করতে হবে। শুধু বুঝতে হবে ই সেলের মান পজিটিভ হলে কি করতে হবে, নেগেটিভ হলে কি করতে হবে। তো এখানে ই সেলের মান যদি পজিটিভ হয় তাহলে আমার করতে হবে হলো ওই, যদি পজিটিভ হয় ই সেলের মান তাহলে আমাদের কি হবে, ই সেলের মান পজিটিভ হলে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে। আর ই সেলের মান যদি নেগেটিভ হয় তাহলে বিক্রিয়াটা অস্বতঃস্ফূর্ত হবে। আর বিক্রিয়া যদি স্বতঃস্ফূর্তভাবে না হয়, যদি অস্বতঃস্ফূর্তভাবে হয় তাহলে আমার রাখা যাবে পাত্রে, ঠিক আছে? আর যদি স্বতঃস্ফূর্তভাবে যদি হইতো তাহলে তো পাত্রের সাথে বিক্রিয়া করে পাত্রের ক্ষয় বানাই ফেলাইতো, ঠিক আছে? তো এর পরের ম্যাথে যে আমরা পরের ম্যাথে কি বলছে, নিচের কোনটি গ্যালভানিক কোষ, নিচের কোনটি গ্যালভানিক নিচের কোনটি গ্যালভানিক কোষ মানে এই রিয়াকশন দেওয়া আছে এর বিভব বাড়ায়, ঠিক আছে? নিচের কোনটি এই গ্যালভানিক কোষটির বিভব বাড়ায়, এটা আমরা কেমনে বুঝবো? নিচের কোনটি এই গ্যালভানিক কোষের বিভব বাড়ায়, এটা আমরা কেমনে বুঝবো? দেখো ভাইরা, আজকে কিন্তু আমাদের মানে বোঝার মতো বেশি কিছু টপিক নাই, এই কয়টাই টপিকই, বুঝছো? এটাই আমাদের শেষ টপিক। আর নর্মালি বই যেগুলো আছে ওইগুলাই দেখতে হবে হালকা পাতলা, মানে ইম্পর্টেন্ট টপিকগুলো এই কয়টাই, এর বাইরে সেরকম দরকার নেই। আর এগুলা মোটামুটি পারলে তোমরা মোটামুটি 80% পারবা নিজে নিজে। তো করতেছি ভাই, এটা কীভাবে করতে হবে। এখানে দেখো, এখানে এই যে সমীকরণটা দেওয়া আছে মানে যেটা দেওয়া আছে এটাতে আমরা নান্সের সমীকরণ আগে বের করে নেব। নান্সের সমীকরণটাকে বুঝবো, তারপরে আমরা এটা দেখব। নান্সের সমীকরণটা কি? নান্সের সমীকরণটা হইল ই সেল ইজ ইকুয়াল টু ই নট সেল মাইনাস RT বাই EF লন উৎপাদের ঘনমাত্রা বা বিক্রিয়কের ঘনমাত্রা। তো এইখানে দেখো ভাইরা, সামনে সবসময় উৎপাদ থাকে, তো উৎপাদ আগে দেবো, এটা উৎপাদ আর এটা বিক্রিয়ক, সরি এটা উৎপাদ এটা বিক্রিয়ক। তো আমাদের উৎপাদের ঘনমাত্রা সামনে দেওয়া থাকে, তো উৎপাদ এটা, তো উৎপাদের ঘনমাত্রা কত, জিঙ্ক 2+ ঘনমাত্রা বাই কপার 2+ ঘনমাত্রা, উৎপাদের ঘনমাত্রা এই বিক্রিয়কের ঘনমাত্রা, ঠিক আছে? এটা উৎপাদের ঘনমাত্রা, উৎপাদের ঘনমাত্রা আগে থাকে, তো উৎপাদের ঘনমাত্রা লিখছি আগে, ঠিক আছে? ই সেল ইজ ইকুয়াল টু ই নট সেল মাইনাস RT বাই EF। এইখানে এটা আমাদের সূত্র, নর্মালি সূত্র। তো এটা হলো আমাদের নান্সের সমীকরণ, ঠিক আছে? আর এখানে যেই এখানে যে এটা দেওয়া আছে এটা নর্মালি দেখে বোঝা যাচ্ছে এটা গ্যালভানিক কোষের উৎপাদ আর বিক্রিয়কের ওই মানে সেল রিয়াকশনটা নর্মালি দেওয়া আছে। তো আমাদের এখানে কি বলছে, কি হবে এখানে মানে গ্যালভানিক কোষের বিভব
বাড়ানোর জন্য কি করতে হবে, গ্যালভানিক কোষের বিভবটা যদি আমরা বাড়াই, এর জন্য আমাদের কি করতে হবে? ঠিক আছে, তো এই সূত্রের আমি একটু মানে অন্যরকমভাবে একটু কনভার্ট করতে পারি। দেখো ভাই, আমরা কি জানি, যদি এরকম দেওয়া থাকে, মনে করো লন এ বাই বি, এটা আমরা কি লিখতে পারি? লন এ মাইনাস লন বি লিখতে পারি না? হ্যাঁ, লন এ মাইনাস লন বি লিখতে পারি না? লন এ মাইনাস লন বি লিখতে পারি না? লন এ বাই বি রে। তো আমি এইটারে উল্টাই, যদি আমি এটা উল্টাই দিই, লন বি বাই এ লিখে সামনে একটা মাইনাস দিলে কি কোনো সমস্যা? কোনো সমস্যা নেই। তো আমি এটাতে উল্টাই সামনে একটা মাইনাস দিব, তো আমার ক্যালকুলেশনটা কেমন হবে, মানে সমীকরণটা কেমন আসবে? ই সেল ই নট সেল প্লাস আর টি ইএফ লন সিইউ টু প্লাস বাই জিঙ্ক টু প্লাস। দেখছো ভাইরা, এটা একটা প্লাস দিয়ে উল্টাই দিলাম, ঠিক আছে। তো তারপরে মানে এই মাইনাস মাইনাস আর একটা মাইনাস গুণ করলাম, এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, আর এটা উল্টাই গেল। তো এইখানে আমাদের কি বলছে, দেখো এই সমীকরণে সবগুলাই কনস্ট্যান্ট, শুধু এই দুইটা মান বাদ দিয়ে, এই দুইটা মান শুধু চেঞ্জেবল, তাছাড়া সবগুলাই মানে কনস্ট্যান্ট, কোনোটাই চেঞ্জ হবে না। তো এই দুইটা মানের চেঞ্জের কারণে আমাদের ইসেলের মান বাড়বে, মানে গ্যালভানিক কোষের বিভব বাড়বে বা কমবে। তো এইখানে আমাদের যদি এটার মান যদি আমি বাড়াই বা এটার মান আমি কমাই, তাহলে আমাদের গ্যালভানিক কোষের বিভবটা বাড়বে। ঠিক আছে, দেখো এটার মান যদি আমি বাড়াই, তো আমার এই পুরাটার মান বাড়তিছে, তো এটার সাথে আমি যোগ দিচ্ছি, এই কারণে পুরাটার মান বেড়ে যাচ্ছে, এই সেলের মান একদম বৃদ্ধি পাচ্ছে। বুঝছো ভাইরা, এটার মান যদি আমি বাড়াই তাহলে আমার এইটুকের মান বৃদ্ধি পাচ্ছে, তো এটার সাথে আমি যোগ দিছি, এই কারণে পুরাটার মান বৃদ্ধি পাচ্ছে। আর এইখানেও দেখো, এখানে যেহেতু আমি এটা কনভার্ট করছি, এটাই আমার মেন সমীকরণে কি বলছে, মেন সমীকরণে যদি আমি কপারের মানটা বাড়াই, তো আমার এই পুরাটার মান কমে যাচ্ছে, কপারের মান বাড়ালে পুরাটার মান কমে যাচ্ছে। তারপরে আমাদের পুরাটার মান কমে যাচ্ছে, কপারের মান যদি কমায় তাহলে আমার পুরাটার মান কমে যাচ্ছে, আর এটার সাথে বিয়োগ হয়ে যাচ্ছে। কপারের মান যদি আমি বাড়াই, তো পুরাটার মান আমার কত হচ্ছে, কমে যাচ্ছে। তো এটার সাথে বিয়োগ দিচ্ছি, ওই কম মানটা বিয়োগ হচ্ছে, মানে সবচেয়ে কম মানটা বিয়োগ হচ্ছে, তাহলে আমাদের পুরো মানটা বেশি থাকতেছে। ঠিক আছে, তো আমার আলটিমেটলি এখানে বুঝতে হবে কপারের মানটা আমাদের এখানে বাড়াইতে হবে। ঠিক আছে, তো আমাদের এখানে কি আছে প্রশ্নে, অপশনে এখানে ইনক্রিজ ইন কপার টু প্লাস, তো এখানে আমার ইনক্রিজ ইন কপার টু প্লাসের মান এখানে আমাদের বাড়াইতে হবে। তো আমাদের অ্যান্সারটা হলো বি নাম্বারটা, কপার টু প্লাস। ঠিক আছে ভাইরা, তো আজকে আমাদের পড়ার মতো আর কিছু নাই, এইটুকুই। তো না, ভালো করে পড়বা, চ্যাপ্টারটা ভালো করে দেখবা, কোশ্চেন ব্যাংক সলভ করবা, বেশি বেশি প্রশ্ন সলভ করবা, তাহলেই হবে, কোনো ঝামেলা নেই। ঠিক আছে, তো ভাইরা শেষ করি আজকের মতো।